নিজেরাই চাইছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি শুরুতে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া সহ যারা আজকে আমাদেরকে সহযোগিতা করছেন, আমার সহযোদ্ধা, আমার সহকর্মী, শিক্ষক শিক্ষিকাবৃন্দ। আমি বলতে চাই, আজকে আমরা শিক্ষক, আমাদের দায়িত্ব হবে শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে আমাদের শিক্ষার্থীদেরকে শিক্ষা দেয়া। কিন্তু বড় পরিচালক বিষয় হচ্ছে বাংলাদেশে যত প্রতিষ্ঠান রয়েছে, যত অফিস আদালত রয়েছে, সব জায়গায় আজকে ভর্তি সিস্টেম চালু রয়েছে। শুধুমাত্র বাংলাদেশের 97% বেসরকারি অধিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান, সেখানে ভর্তির কোনো সিস্টেম চালু নাই। আমরা বলতে চাই, ট্রান্সফার ইজ নট আওয়ার ডিমান্ড বাট ইটস আওয়ার রাইট। ভর্তি আমাদের দাবি নয়, এটি আমাদের অধিকার। এটি কি করে অধিকার? আমাদের এনডিএ নীতিমালায় 7 নম্বর যে পয়েন্টটি ছিল, সেই 7 নম্বর ধারার আলোকে আমরা নিজ এলাকা থেকে আমরা অন্য জেলায় বা অন্য বিভাগে গেলে আমরা পরবর্তীতে গণবিজ্ঞপ্তির মাধ্যমে আবেদন করে আমাদের স্ব জেলায়, উপজেলায় ফিরে যেতে পারতাম। আপনারা জানেন, কোনো একটি কাজ করতে গেলে সেটির পূর্বাভাস দিতে হয়, কোনো কিছু পরিবর্তন করতে গেলে সেটির পূর্বাভাস দিতে হয়। কিন্তু আমাদের এনডিএভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের একটি চলমান নীতিমালা ছিল, সেই নীতিমালাটা সংস্কার করার কথা বলে আজকে 2.5 বছর অতিবাহিত হয়ে যাচ্ছে। এই বিগত 2.5 বছরের মধ্যে আমরা এই ঢাকা শহরে এনডিআরসি সত্ত্বে প্রেস ক্লাব সহ 14টি শান্তিপূর্ণ মানববন্ধন করেছি। আমাদের আজকে এই মানববন্ধন কেন করতে হবে? এই বাংলাদেশে কি একটিও শিক্ষিত মানুষ নেই? এজন্যই প্রভাত সচিব বলেছেন, সুশিক্ষিত লোক মাত্রই স্বশিক্ষিত। স্বশিক্ষিত যদি আমরা হতে পারতাম, আমরা যদি সুশিক্ষায় শিক্ষা অর্জন করতে পারতাম, আজকে অনেক ম্যাডাম তার সন্তানকে নিয়ে শিক্ষা প্রতিষ্ঠানে যেতে পারেন না, ছোট বাচ্চাকে বাসায় রেখেও যেতে পারেন না। কি কষ্টে জেলাতে বাস করেন, সেখানে শিক্ষকের দ্বারায়, তার প্রধানের দ্বারায় তাকে নির্যাতিত হতে হয়। আজকে আমরা যারা দূরের শিক্ষক রয়েছি, 700 কিলোমিটার দূরে, 1000 কিলোমিটার দূরে, আজকে কিছুক্ষণ আগে আমার সহযোদ্ধা, আমার সিনিয়র ভাই রবিউল স্যার, উনি ওনার বাবা মারা গিয়ে জন্মদাতা বাবার সেই মুখটা পর্যন্ত শেষ পর্যন্ত দেখতে পারেননি। আপনাদের বিবেকে কবে বোধোদয় হবে? আপনাদের কবে টনক লড়বে? আপনারা জানেন, গত সেপ্টেম্বর থেকে অক্টোবর, এই 2 মাসের, গত সেপ্টেম্বর থেকে অক্টোবর 2 মাসের মধ্যে আমরা শিক্ষা মন্ত্রণালয়ে 19 দিন আমরা দ্বারস্থ হয়েছি। আমরা যখন এক কর্মকর্তাকে বলি আমাদের ভর্তির বিষয়ে, উনি বলতে যান আরেক কর্মকর্তার কথা। আমরা যখন নিচতলায় যাই, উনি বলেন উপরের নির্দেশ লাগবে। উপরে যখন গিয়ে নির্দেশনার কথা বলি, যে আমি তো তাদেরকে নির্দেশনা দিয়েছি। আমরা শিক্ষক সমাজ এখন হয়ে গেছি ফুটবল। আমাদেরকে গোলকিপার যখন কিক করেন, আমরা মাঝখানে চলে যাই, মাঝখানে যখন কিক করা হয় আবার গোলকিপারের হাতে গিয়ে পড়ি। এই যদি আজকে শিক্ষকের অবস্থা হয়, এই যদি আজকে শিক্ষকের এই দুর্দশা, এই দুর্দিন যদি আজকে আমাদেরকে ফেস করতে হয়, আজকে আমরা শিক্ষার্থীদেরকে কিভাবে ভালো মানসিকতা নিয়ে শিক্ষা দেব? আজকে যখন ক্লাসে প্রবেশ করি, বাড়িতে যখন অসুস্থ স্ত্রী, অসুস্থ মাতার যখন মুমূর্ষ অবস্থায় পেটের শব্দ সাইড পথে শুনি, তো মুহূর্তে মুহূর্তে আমাদেরকে ক্লাস নিতে যেতে হয়। আমার শিক্ষার্থী আমাকে বলে, স্যার আপনার কি মন খারাপ? আপনার কি হয়েছে স্যার, আপনার এত মন খারাপ কেন? আমি আমার কাছে, আমি আমার শিক্ষাদানের ব্যাপারে আমি যদি আজকে মানসিক রোগ হয়ে যাই, আমরা কিছুদিন আগে দেখেছি এই বাংলাদেশের শাস্তি স্বরূপ যে আয়নাঘর, আমরা আজকে শিক্ষকরা আয়নাঘরে পরিণত হয়েছি। আজকে শিক্ষক হয়েছি আমরা, আজকে 700 কিলোমিটার 800 কিলোমিটার দূরে আমরা এই আয়নাঘর নামক জায়গা থেকে, এই বন্দি দশা থেকে আমরা মুক্তি চাই। আমরা আমাদের দেবে, আমরা আমাদের মেন ছাড়াই ফিরে যেতে চাই। আমরা আজকে শিক্ষক দিন প্রফেশন, মেডেল প্রফেশন, আজকে শিক্ষকতা বিষয় মহৎ বিষয়, এই মহৎ বিষয় এসে যদি আমরা মানসিকভাবে জর্জরিত, নিষ্পেষিত, অবহেলিত, নিপীড়িত হন, আজকে যদি আমরা মান সম্মানের ভাবে শিক্ষক আজকে বাজারে গিয়ে আজকে আমরা আমাদের চাহিদা পূরণ করতে পারি না, আজকে আমরা বিশেষ করে উপভাষা নামে যে একটি কথা রয়েছে, আজকে আমি দিনাজপুর থেকে, আমি জেলাবাসীর একজন শিক্ষক, দিনাজপুর থেকে আমি চাঁদপুরে নিয়োগ পেয়েছি, আমি তাদের অধিকাংশ কথা বুঝতে সক্ষম হই না। এটি আমাদেরকে আজকে যদি আমি কথা বলতে না পারি, আমাদেরকে একটা বাস্তব উদাহরণ দেই। আমি ক্লাসে গিয়েছি, এক ছাত্র বলে স্যার আমাকে বলায়, আবার বলে স্যার আমাকে বলায়। আমি বলি বলায় কি, আবার বলায় বলতে আমি মনে করি কাজ করা। আমি তাকে যে হালকা ভাবে যাচ্ছে একটু একটু করছি, আমি তুমি বারবার করে ডিস্টার্ব করো। স্যার আমি তো কিছু করিনি, স্যার আমি কিছু করি না, আমি কিছু বলবো, তুমি বারবার তো বলাচ্ছ।
আর বলা মানে হচ্ছে টাকা। চিন্তা করতে পারেন আপনারা, আজকে যদি বলা মানে টাকা হয়, এই ভাষা যদি আমার জানা না থাকে, আমি আমার ভাষার যদি ইউটিলাইজ করতে না পারি, তাহলে আমি তার ভুল কোনটাকে আমি কেমন করে বুঝবো? সম্মানিত উপস্থিতি, আমি বলতে চাই সৌর শাসনের সৌর সরকারের পতন হয়েছে বিগত শিক্ষামন্ত্রী সেই দীপমণি ডাক্তার দীপমণি। আমি চাঁদপুরে তার বাসায় রাত 11:30টার সময় 8 জন শিক্ষক নিয়ে আমি 2 জন শিক্ষক প্রবেশ করেছিলাম। ওখানে আমাকে গোয়েন্দা গিরিটা চালানো হবে, আমি নাকি শিক্ষক নন, এনাকে তদারকি করে হোক, ইনি কে, এনার আইডেন্টিটি, হোয়াট ইজ ইউর আইডেন্টিটি, আমার পরিচয়টি আমাকে এভাবে বলা হলো। আমি করজোর বিরক্তি করে বললাম আমি একজন শিক্ষক, আমি অবাক প্রতিষ্ঠানে শিক্ষকতা করি। তারপরে লোক আগে দিয়ে আমাদের থেকে ফোন নম্বর নেওয়া হলো, আমাদেরকে ফোন দেওয়া হলো, কোথায় থাকি, কোন প্রতিষ্ঠানে জব করি, সবকিছু তদারকি করা হলো। কিন্তু যখন দেখলে সত্যায়ন হয়েছে, সত্যতা মিলে গেছে, তখন আর কোনো অ্যাকশন নেওয়া হয়নি। আমি একজন শিক্ষক হিসেবে আমার অধিকার যখন ঘটনা হয়েছে, আমার যখন বাড়িতে যাওয়ার প্রক্রিয়া ব্যর্থ হয়েছে, তখন আমি একজন শিক্ষামন্ত্রীর কাছে আমার দুঃখ দুর্দশার কথা বলতে পারি না? আমি যখন দেখতে গিয়েছি আমাকে সব শাস্তি হয়েছে, আমাকে ওখানে অপরাধীর শাস্তি হচ্ছে। আর উনি বারবার একটি কথা বলছেন, গবেষণা করতে হবে, গবেষণা, দ্যাট মিনস গবেষণা। এই গবেষণা শেষ করতে করতে ওনার প্রিয় শেষ হয়ে গেছে। নেক্সট শিক্ষামন্ত্রী আসলেন মনমোহন চাঁদ চৌধুরী। চট্টগ্রামের ভাষায় যখন আমরা ওনার সাথে সাক্ষাৎ করলাম, উনি বললেন আপনাদের যদি এতই সমস্যা হয়ে থাকে, আপনারা চাকরি থেকে ইস্তফা দিন। আপনি একজন শিক্ষামন্ত্রী হিসেবে একজন শিক্ষকের দুঃখ দুর্দশা পড়বে, আপনি সময় কথায় গঠিত হয়ে তারপরে সমাধানের প্রয়াস না খুঁজে আপনি কি করে বলতে পারেন চাকরি ইস্তফা দিব? আপনাদের বিবেকের কাছে প্রশ্ন। দেখেন, এক্সেসিভ ইজ নট গুড, অতিরিক্ত কোনো কিছুই ভালো নয়। এই অতিরিক্তের ফল আজকে আপনারা ভোগ করছেন। আমরা শিক্ষিত জাতি, এই জন্য নেপোলিয়ন বলেছিলেন যে গিভ মি এ গুড মাদার, আই উইল গিভ ইউ এ গুড নেশন। নেপোলিয়ন প্রজাতন্ত্র বলেছেন এমন জীবন করিয়ে গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। আজকে আমরা এই কথাটি ভুলে গিয়েছি। এই কথাটি কোনো গরু ছাগলের জন্য নয়, এই কথাটি কোনো চব্বিশ জন্তুর নয়, একজন মানুষ হিসেবে সবার জন্য এটা আমাদের প্রযোজ্য। আজকে সেই শিক্ষামন্ত্রীদের অবসানের পর আমরা যখন দেখি আমাদের বাংলাদেশের সর্বোচ্চ বিচারের ঢাকা বিশ্ববিদ্যালয়, রাষ্ট্রের অস্পখানে খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়, এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিষয়ক শিক্ষক উপদেষ্টা আসিফ নজরুল স্যার, ইনি একজন বিশ্ববিদ্যালয়ের পরিচয়। এই আমাদের শিক্ষা উপদেষ্টা ওয়াহিদুজ্জামান স্যার, ইনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিচয়। আমাদের দেশের বর্তমান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস নোবেলজয়ী, সারা বিশ্বে তার গ্রহণযোগ্যতা, সারা বিশ্বে তার সমর্থিত, তাকে যে আমরা মানুষ পেয়েছি, আজকে এত এত শিক্ষিত, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গ্রহণযোগ্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের 2 জন মেধাবী ছাত্র আজকে এই উপদেষ্টা মন্ডলীর মধ্যে রয়েছেন। সেই জন্য আমি আজকে বলতে চাই, বিগত দিন থেকে শিক্ষা নিয়ে আজকে শিক্ষক এবং ছাত্রের সমন্বয়ে এই বাংলাদেশ পরিচালিত হচ্ছে। আজকে শিক্ষক যদি রাস্তায় যদি 14টি মানব দর্শন করতে হয়, যদি 2 মাসের মধ্যে ওই মাত্র নামে আমাদের দণ্ড দিতে হয়, আজকে যদি দিনের পর দিন আমাদেরকে মিটিং করো, আমাদের নাই সময়। আমি অনেক দিন রাত 1টার সময় একাকি মানুষ রান্না বান্না করে আমার মিটিং শেষ করে এই সারা দেশের শিক্ষক আহ্বান করি, আপনারা পরিষ্কার চলে আসুন, ওনার কাছে কথা বলি, আমি মেসেঞ্জারে কথা বলি, হোয়াটসঅ্যাপে কথা বলি। আমার প্রিয় সহযোগিতা দেন। আমাদের দিন নাই, আমাদের রাত নাই, আমাদের সকাল নাই, আমাদের দুপুর নাই, আমরা কি ভালো দিনের পর দিন কষ্ট করে যাচ্ছি। আমরা আপনাদের এত দ্বারস্থ হচ্ছি। আজকে দিন বাজেটের যে ভোট নীতিমালা, আমাদের সবকিছু রেডি আছে। আপনি শুধু 5 মিনিটের মধ্যে আপনি ঘোষণা দিয়ে দিবেন যে আমার শিক্ষক আজকে রাস্তায় কেন। আপনি আপনার এই মুহূর্তের পরিচয় দিন, মাননীয় শিক্ষক অনুষ্ঠান। শিক্ষক যদি রাস্তায় নেমে আসে, আজকে দেশ কয়েকদিন আগে তদন্তমুক্ত হচ্ছে, নতুন করে এই দেশকে আবার রাস্তায় শিক্ষক জাতিকে নিয়ে এসে এই দেশকে তদন্ত করবেন না। আমরা কলঙ্কমুক্ত হয়েছি, আমরা নতুন করে আর রাস্তায় একটা ছিটের জন্য আসতে চাই না। আমি আপনাদেরকে করতে চাই, আজকে আমাদের এখানে অবস্থানরত অবস্থায় আমাদের প্রতিনিধিকে ডেকে নিয়ে আজকের মধ্যেই আমাদের প্রজ্ঞাপন চূড়ান্ত করতে হবে। আর যদি না করা হয়, আগামীতে আমরা রাস্তাঘাট দুর্ঘটনা গতিতে আন্দোলন করে ঢাকা শহর অচল করে দিব। তখন কিন্তু আমাদেরকে কোন আওয়ামী লীগের কোন ছাত্রদের ট্যাগ লাগিয়ে নেওয়া হবে না। এই দেশকে যদি স্থিতিশীল রাখতে চান, এই দেশকে যদি অস্থিতিশীল পরিস্থিতি থেকে বিরত রাখতে চান, আজকে শিক্ষকদের এই নেতৃত্ব দাবিকে
দাবিকে মেনে নিন, অন্যথায় আমরা শিক্ষক সমাজ আমাদেরকে মানসিক প্রশান্তি নিয়ে আমাদেরকে শিক্ষায় ফেলে যেতে দিন। পরিশেষে আমি বলবো, সারা দেশ থেকে, শুধু সিলেট, কক্সবাজার, চট্টগ্রাম, বরিশাল বিভাগ থেকে, বিভিন্ন জায়গা থেকে যারা আজকে আমাদের এসে কার্য করাচ্ছে, আপনারা সহযোগিতা করেছেন, তাদের আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি, তাদের জন্য দোয়া করছি। আজকে আপনারা জানেন, এই বাংলাদেশ এমন একটা অবস্থা হয়ে গেছে, আমাদের রাজপথে না নামলে তারা কোনো দাবি আদায় হবার নয়। এটি কেন হতে হবে? এটি ন্যায্য দাবি, এটি আমাদের অধিকার ছিল, অধিকার ছিনে নিয়ে আসছে। আপনারা জানেন, আমাদের সামনে যে রাস্তাটি আছে, এটি যদি এক সাইড সংস্কার করা হয়, আর এক সাইডে মানুষের চলাচলের রাস্তা খুলে দিতে হবে, ঠিক কিনা? যদি তা না হয়, এখানে যানজট হবে, এখানে অ্যাক্সিডেন্টের মতো ঘটনা ঘটবে, দুর্ঘটনা ঘটবে। তাই আপনি আমাদের 7 নম্বর ধারা বন্ধ করে দিয়েছেন। আমাদের কোনো শিক্ষককে আপনি বলেছিলেন? আমাদের কোনো মতামত নিয়েছেন না? আপনারা নির্দ্বিধায় কোনো ঘোষণা ছাড়াই আপনাদের মন যখন যা চায়। আমরা আজকে আমার কথা বলি, আমার 6টি নিবন্ধন রয়েছে, আমার 4টি চাকরি হয়েছিল। আমি দ্বিতীয় গণবিজ্ঞপ্তিতে ইবতিদায়ী প্রধান পদে আমি চাকরি করেছিলাম। আজকে আমি প্রবাসক পদে এতদিন রয়েছে, আমি পরবর্তীতে ফিরে যেতে পারবো বিধায় কিন্তু আমাদেরকে আজকে দেখা হয়েছে। আমি আপনাদের কাছে বিনীত অনুরোধ করবো, মাননীয় শিক্ষা উপদেষ্টা, আপনি অতি সত্ত্বর আমাদের এই ভর্তির প্রজ্ঞাপন দিয়ে আমাদেরকে সুস্থ মস্তিষ্কে আমাদেরকে পাঠদানে ফিরে যেতে সহযোগিতা করো। পরিশেষে সাংবাদিক ভাইদের, আমার সহযোদ্ধা, সহকর্মী, শিক্ষক শিক্ষিকাদের সুস্বাস্থ্য কামনা করে আমার আলোচনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।